আজকে আমরা শাহজাহান স্যার, আজিজ হাসান স্যার এবং রানা চৌধুরী স্যারের যে বইগুলো রয়েছে, অর্থাৎ সেই বইগুলোতে যে সমস্ত গাণিতিক সমস্যা রয়েছে সেগুলি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আমরা যেহেতু ভেক্টর চ্যাপ্টারটি সমাধান করব, দেখো আমি মূলত সম্পূর্ণ সমাধানটি করে দিব না, তুমি সমাধানটি কিভাবে করতে পারবে সেই বিষয়টি আমি তোমাকে ধরিয়ে দিব। তাহলে প্রথম প্রশ্নটি খেয়াল করো। দেখো এখানে বলা হচ্ছে কোন একটা বিন্দুতে একই সময়ে 10 নিউটন এবং 6 নিউটন মানের বল পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এটার মানে হলো 10 নিউটন এবং 6 নিউটন মানের বল পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে তাদের লব্ধির মান নির্ণয় করো, অর্থাৎ তাদের যে আর এর ভ্যালুটা আসবে সরাসরি সূত্র √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আলফা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা বসিয়ে দিলে তোমার লব্ধি চলে আসবে 14 নিউটন। যদি কোণের মান চেঞ্জ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু লব্ধির মান চেঞ্জ হয়ে যাবে। এবং জানিয়ে রাখি, আমরা এর আগেও বলেছিলাম লব্ধি কিন্তু কখনো ম্যাক্সিমাম লব্ধি এবং মিনিমাম লব্ধির বাইরে যেতে পারে না। অর্থাৎ 10 আর 6 16 এবং 10 6 মাইনাস করলে 4, অর্থাৎ 4 থেকে 16-র মধ্যে কিন্তু যে কোনো লব্ধি আসা পসিবল, শুধুমাত্র কোণের চেঞ্জ করে দিয়ে। কিন্তু 4-এর কম বা 16-র বেশি কিন্তু লব্ধি আসা পসিবল নয়। 2 নম্বর কোশ্চেনে চলে আসো। দেখো বলেছে একটি নদীতে স্রোতের বেগ, অর্থাৎ তুমি নদী নৌকার অঙ্কগুলো খেয়াল করেছো, তখন দেখেছো আমরা ডান দিক বরাবর ইউ অর্থাৎ স্রোতের বেগ ধরে থাকি, আর সোজা যে প্রস্থটা সেটাকে আমরা বি ধরে থাকি। দেখো এখানে বলেছে একটি নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ইউ এর মান জানা আছে 5। এবং দেখো বলেছে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে, অর্থাৎ তুমি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে এইভাবে রওনা দিয়েছো। কত বেগে রওনা দিয়েছো? 4, অর্থাৎ তোমার ভি এর মান বলে দেওয়া আছে। তাহলে বলছে নৌকা প্রকৃতপক্ষে কত বেগে এবং কোন দিকে চলবে, অর্থাৎ তারা ঠিক তার লব্ধি বরাবর যাবে। তাহলে তুমি লব্ধি আর এর সূত্র কত জানো? আর সমান সমান √u স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। এখানে কিন্তু আলফা বলেই দিছে যে স্রোতের বেগের সাথে 60 ডিগ্রি কোণ করেছে। সুতরাং তুমি যদি আর এর মান বের করো তাহলে সেক্ষেত্রে দেখো 7.81 কিলোমিটার পার আওয়ার আসবে। এখানে যে এককগুলা ব্যবহার করবে সেই সেম একক তোমার উত্তরেও আসবে। এখন তুমি যদি দিক বের করো, দেখো দিক তো দুইটা হতে পারে, একটা হচ্ছে আর এর সাথে ইউ এর দিক, আর একটা হতে পারে আর এর সাথে ভি এর দিক। তবে সবসময় চেষ্টা করবে ভূমি বরাবর যে রাশিটা থাকবে, যে ভেক্টর রাশি থাকবে তার সাথে কোণ বের করার, অর্থাৎ থিটা। তাহলে এই থিটা কত হবে? tan ইনভার্স অপোজিট যে রাশিটা আছে ভি, তাহলে ভি দিয়ে কিন্তু শুরু হবে, অর্থাৎ tan ইনভার্স ভি sin আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি cos আলফা। তো দেখো এই সূত্রে বসাও। দেখো এখানে ভি এর মান 4 ছিল, এই যে সূত্রটা খেয়াল করো যে tan ইনভার্স দেখো শুরু আছে 4 দিয়ে, অর্থাৎ আমরা কি লিখতে পারি? থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 4 sin 60 ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos 60। অর্থাৎ দেখো আমরা 5 কিলোমিটার পার আওয়ার বেগের সাথে আর এর দিক বের করছি, এই জন্য উপরে তার অপোজিটটা অর্থাৎ 4 নিয়ে শুরু হয়েছে। তো তুমি এটা জাস্ট ফর্মুলাটা লিখো, লেখার পরেই বুঝতে পারবে কিভাবে কোন মানটি কোথায় নিতে হবে। নেক্সটে চলে আসো। এখন যদি তুমি ভি এর সাথে অর্থাৎ নৌকার বেগের সাথে বের করতে চাও তাহলে টোটাল আলফা 60 থেকে যে কোনটা বের হয়েছে 26.33 এটা মাইনাস করে দিতে পারো, কিন্তু আমার মনে হয় এটা করার প্রয়োজন নাই, কেননা এখানে কিন্তু সরাসরি বলে নাই যে তুমি কোন রাশিটার সাথে দিক বের করবে। তো তুমি যে কোনো একটার সাথে বের করতে পারো, জাস্ট উল্লেখ করে দিবে, যেমন এখানে উল্লেখ করা আছে স্রোতের বেগের সাথে। নেক্সট 3 নাম্বার কোশ্চেনে আসো। 3 নাম্বার কোশ্চেনে বলেছে একটা বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টর, অর্থাৎ দুইটা ভেক্টর পি কিউ তারা পরস্পর সমান, অর্থাৎ দুইটাকে আমরা পি ধরে নিব, এবং ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে। অর্থাৎ আমি ধরে নিলাম যে আমার কাছে দুইটি ভেক্টর আছে পি এবং কিউ, আমাকে এখন কোশ্চেন করেছে কিন্তু পি কিউ কিন্তু এখানে পরস্পর সমান। এখন বলেছে এদের মধ্যবর্তী কোণ আলফা কত হলে এদের লব্ধি হবে যে কোনো একটির মানের সমান। যে কোনো একটির মান কত? পি।
অর্থাৎ দেখো লব্ধিও পি, আবার দুটি বল দুইটাই হলো পি। তাহলে আমরা কি লিখতে পারি, লব্ধি স্কয়ার সমান সমান, অর্থাৎ পি স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস 2 ইন্টু পি কজ আলফা। দেখো সবই এখানে পি হয়ে যাবে। তাহলে এই লাইনটা খেয়াল করো, এই যে এখানে যে লাইনটা আছে পি স্কয়ার ইজ ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস 2 পি স্কয়ার কজ আলফা। তো উভয় পাশ থেকে তুমি পি স্কয়ার বাদ দিয়ে এখান থেকে আলফার মান বের করলে আলফা আসতেছে 120 ডিগ্রি। তার মানে হচ্ছে দুটি ভেক্টর যদি সমান হয়, অর্থাৎ ধরে নিলাম যে একটা ভেক্টরের মান হলো 5 এবং আরেকটি ভেক্টর রাশির মান হলো 5, তারা যদি পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকে তাহলে তাদের লব্ধি হবে 5। এটা তুমি অবজেক্টিভের মতো মুখস্থ করতে পারো, কিন্তু সিকিউতে হলে তোমাকে এভাবে করে দেখাতে হবে, অর্থাৎ আলফাটা বের করে দেখাতে হবে। নেক্সট আসো 4 নাম্বার। দেখো বলছে একটি নদীতে স্রোতের বেগ 5, একটি নৌকাকে, অর্থাৎ ইউ এর মান দেওয়া আছে 5 ইউ, যেটা ভূমি বরাবর, নৌকাকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে চালনা করা হলো, অর্থাৎ এটা হলো ভি এর মান। কোন দিকে নৌকা চালালে সোজাসুজি পৌঁছাবে? দেখো আমাদের সরাসরি সূত্র ছিল আলফা সমান সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, অর্থাৎ মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। তাহলে দেখো তো এখানে কত আসে, নৌকার বেগ আর স্রোতের বেগ কত আছে, দেখো স্রোতের বেগ আছে 5 আর নৌকার বেগ আছে 10। তাহলে আমরা লিখতে পারি কি কজ ইনভার্স মাইনাস 5/10। সরাসরি তুমি এই সূত্র দিয়ে করতে পারো, কোনো সমস্যা হবে না। এবং এটা কিভাবে আসছে সেটা তুমি থিওরি ক্লাস থেকে দেখে নিতে পারো, চাইলে সম্পূর্ণটা করতে পারো, কিন্তু সরাসরি সূত্র দিলেও এক্ষেত্রে হবে। তাহলে দেখো আমরা পেলাম কজ আলফা সমান সমান মাইনাস ইউ বাই ভি, ইউ মানে স্রোতের বেগ এবং ভি হলো নৌকার বেগ। এখান থেকে আলফা বের করলে আসলো 120 ডিগ্রি। সুতরাং 120 ডিগ্রি কোণে যদি উপরিউক্ত নৌকাটা চলা শুরু করে তাহলে সে আস্তে আস্তে ঠিক সোজাসুজি অপর পারে, অর্থাৎ সর্বনিম্ন দূরত্বে বা ডিস্ট্যান্সে পাড়ি দিতে পারবে। সে যদি অন্য কোনো কোণে রওনা দেয় তাহলে কিন্তু সর্বনিম্ন দূরত্বে বা সোজাসুজি পাড়ি দিতে পারবে না। তারপরে আসো 5 নাম্বার কোশ্চেনের সমাধান করি। 5 নম্বর কোশ্চেনে দেখো বলেছে কোন একটা বস্তুকে 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে টানা হচ্ছে। এই যখনই দিকের অঙ্ক আসবে তুমি একটা দিক এঁকে নিবে। কিভাবে আঁকবে? সব সময় ডান পাশে পূর্ব ধরবে, অর্থাৎ ইস্ট ধরবে, বাম পাশে কি হবে? অবশ্যই ওয়েস্ট হবে, এবং উপর সাইডে ধরবে নর্থ এবং নিচের দিকে ধরবে সাউথ, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এখন দেখো প্রশ্নে বলেছে একটা বস্তুকে 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে। তাহলে কোশ্চেনটা আমরা আবার একটু খেয়াল করি। বলছে একটি বস্তুকে 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি। তাহলে দেখো এই যে সাউথ যে অংশটা আছে, এই যে সাউথের সাথে কত করা হচ্ছে? 30 ডিগ্রি কোণ করে পশ্চিমের দিকে। তাহলে দেখো এইভাবে যে রশিটা চলে গেল, এই কোণটা হলো 30 ডিগ্রি। তার মানে হলো দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম পাশ বরাবর তুমি একটা রশি টানলে এবং সেই রশিটার মান হলো 10 নিউটন। এখন তোমাকে বের করতে বলেছে যে তাহলে দক্ষিণমুখী আর পশ্চিমমুখী উপাংশের মান কত। তাহলে আমি যদি বিষয়টাকে সিম্পল করি, এটা হলো দক্ষিণ দিক এবং লেফট সাইড হলো পশ্চিম দিক। তুমি যে বলটি দিয়েছো সেটা হলো 10 নিউটন এবং সেটা এই যে কোণটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে বলো তো এস বরাবর মান কত হবে? এস বরাবর মান হবে 10 cos 30। কেন বলো তো? কারণ যেইটার সাথে কোণ থাকবে সেদিক বরাবর cos হবে। তাহলে ডাব্লিউ বরাবর কত হবে? 10 এর sin 30। জাস্ট এই দুইটা মান বের করে ফেলো, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে 10 এর cos 30 যেটা আসছে এইটা হলো দক্ষিণ দিক বরাবর উপাংশের মান, আর 10 এর sin 30 যেটা আসছে এটা হলো পশ্চিম দিক বরাবর উপাংশের মান। তারপরে 6 নাম্বার প্রশ্নে চলে আসো। দেখো 6 নাম্বার প্রশ্নে বলছে এ একটি ভেক্টর, বি একটি ভেক্টর এবং সি একটি ভেক্টর, সেখানে রাশি দেওয়া আছে। প্রথম প্রশ্ন হলো সি ভেক্টরটির মান বের করো। মান বের করতে নিশ্চয়ই তুমি শিখেছো, এখানে যে সি ভেক্টরটি দেওয়া আছে এই সি ভেক্টরটির মান বের করতে বলেছে, অর্থাৎ √1² প্লাস 2² প্লাস 2² করলে যা আসবে সেটাই হবে উত্তর। 2 নম্বরে বলেছে এ বি সি যোগ করে তার মান বের করো। এ বি সি যোগ করা নিশ্চয়ই শিখেছো।
অর্থাৎ এই রাশি, তিনটা রাশিকে কি করবে, পরস্পর যোগ করবে। যোগ করলে একটা নতুন রাশি আসবে, সেই রাশির রুট ওভার আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার করে ফেললেই 2 নাম্বারটার সমাধান হয়ে যাবে। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটাতেও একই ধরনের অঙ্ক আছে, 2a মাইনাস 3b মাইনাস 5c, অর্থাৎ a এর সাথে আগে 2 দিয়ে গুণ করে নিবে, তারপরে b এর সাথে 3 দিয়ে গুণ করে মাইনাস করবে, তারপরে c এর সাথে 5 দিয়ে গুণ করে মাইনাস করবে, করলে একটা ভেক্টর রাশি আসবে, সেই রাশিটার মান বের করতে বলেছে। অর্থাৎ এখানে খেয়াল করো, দেখো এই জায়গায় 2a মাইনাস 3b মাইনাস 5c করার পরে একটা রাশি বের হয়েছে, সেই রাশিটার আমরা মান বের করব। অর্থাৎ লাস্ট যে রাশিটা বের হলো, এই রাশিটার মান হবে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা সমাধান করলে রুট 30 চলে আসবে। তারপরে 7 নম্বর কোশ্চেনটি লক্ষ্য করো, দেখো 7 নম্বর কোশ্চেন বলেছে দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে, এই ভেক্টর দুটির এ ও বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। তাহলে লব্ধি কত হয় বলো তো, এ ও বি এর লব্ধি হবে তাদের যোগফলের সমান। তাহলে তুমি প্রথমত ভেক্টরকে কি করবে, যোগফল করবে। তো যোগ কিভাবে করবে, রাশি টু রাশি যোগ করলে কিন্তু যোগফল চলে আসবে। জাস্ট এই যোগফলটাকে তার মান দিয়ে ভাগ দিবে। মান কিভাবে পাবে, এই যে দেখো মান পেয়ে যাচ্ছ রুট ওভার 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মাইনাস না নিলেও সমস্যা হবে না। এখন দেখো এখানে প্লাস মাইনাস ব্যবহার করা হয়েছে কেন জানো, সমান্তরাল বলতে আসলে ডান সমান্তরাল দেখো কিভাবে হয়, একটু চিত্রের সাহায্যে খেয়াল করি, একটু চিত্রের সাহায্যে বোঝায়। দেখো মনে করো এটা হলো আর ভেক্টর, তাহলে বলো তো এই যে ভেক্টরটা আমি ডান দিকে আঁকলাম সেটা কি হলো, এই ভেক্টরের সমান্তরাল। আবার আমি যদি একটু বাম দিকে করে আঁকি তাহলেও কি হলো, সমান্তরালই হলো। তাহলে এই দুটি আসলে দুই ধরনের হতে পারে, পজিটিভ এবং নেগেটিভ। এই জন্য আমরা যে আর ভেক্টরটা বের করলাম, ওই আর ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে দুই দিকে মান আসতে পারে, একক ভেক্টরটা দুই দিকে হতে পারে, এই জন্য প্লাস মাইনাস দিতে হচ্ছে। অর্থাৎ সমান্তরাল একক ভেক্টরও দুইটা হতে পারে, আবার যদি লম্ব একক ভেক্টর বলতো সেক্ষেত্রেও প্লাস মাইনাস দিতে হতো, সেক্ষেত্রে কিন্তু ক্রস গুণফল করতে হতো, ক্রস গুণফল বাই ক্রস গুণফলের মান। নেক্সট 8 নাম্বার দেখো, এ ও বি দুটি ভেক্টর পরস্পর সমকোণে অবস্থিত, এটা তোমাকে দেখাতে হবে। বলতো আমরা সমকোণ মানে কি, লম্ব বুঝি না, দুটি ভেক্টর লম্ব হলে তাদের কোণ গুণফলটা যেন শূন্য হয়, হ্যাঁ ডট গুণফল শূন্য হয়। তাহলে এ ডট বি অর্থাৎ এই দুটোর জাস্ট ডট গুণফল করে তুমি দেখো জিরো আসছে কি না। দেখো এখানে ডট গুণফল করার পরে জিরো এসেছে, সুতরাং এরা পরস্পর সমকোণে অবস্থিত ছিল। 9 নাম্বারটা দেখো, এটা অনেক জায়গাতেই এসেছে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, আমরা কিন্তু থিওরিতে বলেছিলাম মধ্যবর্তী কোণ বের করার সময় আমরা কি ব্যবহার করব, ডট গুণফল ব্যবহার করব। অর্থাৎ দেখো cos থিটা সমান সমান a ডট b বাই ab, মূলত এইটাও না, সূত্র হচ্ছে a ডট b সমান সমান ab cos থিটা, ab cos থিটা। এখন দেখো তুমি a ডট b কিন্তু রাশি টু রাশি বের করতে পারো, কিভাবে, আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ, কে এর সহগের সাথে কে এর সহগ গুণ করে তুমি এখানে a ডট b এর মানটা বসিয়ে দিবে। দেন ডান পাশে যে a এর মান আছে এই পাশে এসে ভাগ করে দিবে এবং b এর যে মানটা আছে ভাগ করে দিবে, তাহলেই কি থাকবে, cos থিটার মান পেয়ে যাবে। পরে cosটাকে ডান পাশে নিয়ে গেলে কিন্তু cos ইনভার্স যে ভ্যালুটা পাচ্ছ সেটা করলেই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ তুমি খুব সহজে পেয়ে যাবে। 10 নম্বরে দেখো বলেছে যে দুটি ভেক্টর এখানে পরস্পর, দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে, অর্থাৎ এখানে বলছে এম এর মান কত হলে লম্ব হবে। এখন যেটাই বলুক না কেন দেখো পরস্পর লম্ব বলেছে মানে কি, ডট গুণফল শূন্য করে দাও, অর্থাৎ আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ দাও, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ দাও এবং কে এর সহগের সাথে কে এর সহগ গুণ করে ইজ ইকুয়ালস টু 0 লিখো। দেখো এটা করলেই তোমার এম এর মানটি বের হয়ে যাবে। এরপরে 11 নম্বর কোশ্চেনটি খেয়াল করো, দেখো 11 নম্বর কোশ্চেনে বলছে যে এই দুটি ভেক্টরের ভেক্টর গুণফল এবং এদের মধ্যবর্তী কোণ বের করো। এখন ভেক্টর গুণফল নিশ্চয়ই বুঝতেছো, ক্রস গুণফল। তাহলে দেখো তো ক্রস গুণফল এইভাবে বের করা শিখেছ কিনা। ক্রস গুণফল মূলত নির্ণয়কের সাহায্যে বের করতে হয়। প্রথম যে সারি বরাবর আই জে কে, তার নিচে আয়ের সহগ জের সহগ কে এর সহগ এবং তার নিচে দ্বিতীয় ভেক্টরটির আয়ের সহগ জের সহগ এবং কে এর সহগ নিতে হয়। নেওয়ার পরে নির্ণায়কে যেভাবে মান বের করো সেভাবে মান বের করতে পারলেই কিন্তু ক্রস গুণফলটা চলে আসে। এখন দেখো তোমাকে কিন্তু বলেছে ভেক্টর গুণফল, সরাসরি ক্রস গুণফল বলে নাই, তাহলে জেনে রাখো ভেক্টর গুণফল মানেই হলো ক্রস গুণফল। এখন দেখো বলেছে মধ্যবর্তী কোণ বের করো, আমরা কিন্তু কোণ বের করার জন্য একটু আগেই বলে আসলাম যে ডট গুণনের সাহায্য নিব, এ ডট বি সমান এ বি কস থিটা। তো এখানে কোশ্চেন করতে পারো যে এ এর মান কোথায় পাবো,
বি এর মান কোথায় পাবো? দেখো এ এর মান তো খুব সহজে বের করা যায়, রুট ওভার আই এর সহগের স্কোয়ার, জে এর সহগের স্কোয়ার, কে এর সহগের স্কোয়ার। একইভাবে রুটের সাহায্যে তুমি বি এর মান বের করবে। আর ডট গুণফল বের করার জন্য তো দুইটা রাশি দেওয়াই আছে, রাশি আর রাশি কিভাবে ডট গুণফল করে এটা নিশ্চয়ই জানো। তাহলে ডট গুণফলটা বের করো, এ বির মান বের করে বসায় দাও, দেওয়ার পরে থিটার মানটি বের করে ফেলো, খুব সহজে বের হয়ে যাবে। নেক্সট 12 অর্থাৎ 12 নম্বর কোশ্চেনে চলে আসো। দেখো এখানে 3টি ভেক্টর দেওয়া আছে, এটা প্রমাণের অঙ্ক, এটা প্রমাণ করা কোনো ব্যাপারই না। দেখো লেফট সাইডে কি আছে, বি প্লাস সি, অর্থাৎ তুমি আগে কি করো, বি আর সি যোগ করো, যোগ করে এই ভেক্টরের সাথে কি করে ফেলো, ক্রস গুণফল করে ফেলো। এবং পরেরটাতে দেখো নেক্সট যেটা বলেছে রাইট হ্যান্ড সাইডে, সেটা বলছে আগে তুমি বি আর এ এর ক্রস গুণফল করো, বি এর সাথে এ, এখানে কিন্তু উল্টাপাল্টা করলে হবে না, ঠিক বি এর সাথে এ কেই নিতে হবে, ঠিক বি এর সাথে এ কেই নিতে হবে। অর্থাৎ প্রথমে তুমি বি নিবে, তারপরে এ নিবে, এদেরকে ক্রস গুণফলের মতো করে সাজাবে। এবং সেকেন্ড অংশে এসে তুমি সি এর সাথে এ কে ক্রস গুণফল করবে, অর্থাৎ কোনোটা যেন উল্টাপাল্টা না হয়, আগে কিন্তু সি লিখবে তারপরে এ লিখবে। এটার মানে কি, এটার মানে হচ্ছে যখন তুমি আই জে কে নিবে, তার নিচে প্রথমে সি এর সহগ নিবে এবং নিচে নিবে এ এর সহগ। আর যদি বি আর এ এর ক্ষেত্রে হয় তাহলে প্রথমে নিবে বি এর সহগ এবং পরে নিবে এ এর সহগ। নেওয়ার পরে তুমি ক্রস গুণফল বের করলে, তো ক্রস গুণফল কয়টা আসবে বলো তো, বি ক্রস এ একটা বের হবে এবং সি ক্রস এ একটা বের হবে, তো দুটো ভেক্টর রাশি বের হবে, তাদের তুমি যোগ করে দিবে, যোগ করে দিলে সেটাও একটা ভেক্টর রাশি হয়ে যাবে, যেটা কিনা বাম পক্ষের সাথে মিলে যাবে। সুতরাং এটা কিন্তু খুবই সহজ ছিল। 13 নম্বর দেখো বলছে দুটি ভেক্টর দেওয়া আছে, দেখাও যে তারা সমান্তরাল, এটাও খুবই সহজ। সমান্তরাল কখন হয়, যখন তাদের ক্রস গুণফল শূন্য হয়, অর্থাৎ তুমি জাস্ট কি করবে, এদের ক্রস গুণফল বের করে সেটা শূন্য দেখাবে, তাহলেই উত্তর হয়ে যাবে। 14 নাম্বার কোশ্চেন দেখো বলছে দুটি ভেক্টর এম এর মান কত হলে তারা সমান্তরাল হবে। দেখো দুটি ভেক্টর সমান্তরাল মানেই কি, ক্রস গুণফল শূন্য। চোখ বন্ধ করে তুমি ক্রস গুণফল করে ফেলো, যেভাবে বের করতে হয় ক্রস গুণফল করে শূন্য লিখো, তাহলেই কিন্তু তোমার এম এর মান বাম পাশ থেকে বের হয়ে যাবে। তো এখানে দেখো ক্রস গুণফল করার পরে যে রাশিটা আসছে, এই রাশিটা তোমার একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি এখানে দেখাচ্ছি। দেখো যে 5m + 10 + k * 6 + 3m = 0। এখন আমরা তো জানি সমান্তরাল, সমান্তরাল মানে কি, এটার ভ্যালু হচ্ছে 0, এই জন্য আমরা ডান পাশে 0 দিতে পেরেছি। এখন বলতে পারো এটার সাহায্যে কিভাবে m এর মান বের করবে। আসলে একটা ভেক্টর রাশির মান কখন শূন্য হবে জানো, যখন এই j এর সহগের মান ইন্ডিভিজুয়ালি j এর সহগের মান শূন্য হবে এবং k এর সহগের মান শূন্য হবে, তাছাড়া মান শূন্য হওয়া সম্ভব না। তাহলে কি লেখা যায়, 5m + 10 এর মান শূন্য, অর্থাৎ আমরা চাইলে কি লিখতে পারি, 5m + 10 = 0, কারণ এটাই দেখো j এর সহগ আছে। আবার দেখো পরের যে k এর সহগ ছিল 6 + 3m, সেটাকেও কিন্তু তুমি চাইলে শূন্য লিখতে পারো। তো দুইটাই যদি তুমি সমাধান করো, তুমি কিন্তু m এর মান পেয়ে যাচ্ছ এবং একই পাবে, আলাদা পাবে না। দেখো প্রথমটা থেকে যদি m সমাধান করো, তাহলে প্রথম অংশ থেকে m এর মান আসবে হলো -10/5 অর্থাৎ -2, এবং এখান থেকে যদি m এর মান সমাধান করো তাহলেও সেই -2। অতএব এখানে তুমি লিখবে m এর যে অ্যানসারটা হবে সেটা হচ্ছে -2। তো দুইটা থেকেই দেখাতে হবে। নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেনটা বলছে দুটি ভেক্টর রাশি দেওয়া আছে। এখন এই ভেক্টর দিয়ে কি বোঝাচ্ছে, কোন একটা সামান্তরিকের সন্নিহিত বাহু। দেখো আমি যখন থিওরি করিয়েছিলাম তখন বলেছিলাম যে যদি বাহু দেওয়া থাকে তখন কি হয়, সামান্তরিকের বাহু দেওয়া থাকলে হাফ দেওয়া লাগে না, অর্থাৎ যে দুটি ভেক্টর রাশি দেওয়া আছে তাদেরকে তুমি কি করবে, জাস্ট ক্রস গুণফল করে মান বের করে ফেলবে, দ্যাটস এন্ড। অর্থাৎ এই যে ক্রস গুণফল হয়েছে এবং রুট করার পরে মান বের হয়ে গিয়েছে, এই পর্যন্ত কিন্তু শেষ। এবং 16 নম্বরটা দেখো, দুটি ভেক্টর যে সমতলে অবস্থিত তার লম্ব দিকের একক ভেক্টর। একটু আগেই বলে আসলাম না লম্ব দিকের একক ভেক্টর কি, প্রথমে ক্রস গুণফল করবা, করার পরে তাকে ক্রস গুণফলের যে ভ্যালুটা আসবে রুট করার পরে সেটা দিয়ে ভাগ দিবা, ভ্যালু দিয়ে ভাগ দিবা, আগে একটা প্লাস মাইনাস দিবা। কেন, কারণ লম্ব দিকের ভেক্টর দুইটা হইতে পারে, আইদার পজিটিভ সাইড অর নেগেটিভ সাইড। ধরে নাও দুটি ভেক্টর আছে এ বি, তাহলে এর লম্ব দিকের ভেক্টর দুইটা হতে পারে, পজিটিভ সাইডে অথবা নেগেটিভ সাইডে, এই জন্য প্লাস মাইনাস দিতে হবে। সমান্তরাল একক ভেক্টর বললেও প্লাস মাইনাস, লম্ব একক ভেক্টর বললেও প্লাস মাইনাস। নেক্সট আসো 17 নম্বর দেখো, বলছে যে যদি a + b এর মান এবং a - b ভেক্টরের মান সমান হয় তাহলে দেখাও যে a ও b পরস্পরের উপর লম্ব। এখন দেখো এটা কিভাবে দেখাবে, এখানে দেখো বলছে যে a আর b ভেক্টরের মান, তাহলে a আর b ভেক্টরের মান মানে কি, মান মানে হচ্ছে কিন্তু লব্ধি বোঝাচ্ছে, অর্থাৎ a আর b ভেক্টরকে তুমি কি করো, যোগ করো। তাহলে যোগ করলে কত হবে, তুমি লব্ধির সূত্র নিশ্চয়ই জানো, √
এ ভেক্টর মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। তাহলে এখান থেকে আমরা কিন্তু এ প্লাস বি এর মান পেয়ে গেলাম, কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, তার উপরে রুটটাকে এখানে জাস্ট পাওয়ারে নিয়ে যে হাফ দেখানো হয়েছে। এখন দেখো তো যদি আমরা এ মাইনাস বি করি তাহলে কি হয়, এ মাইনাস বি করলে কিন্তু দেখো এরকম আসে, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা টু দি পাওয়ার রুট বা হাফ। কেন এরকম হয়, কারণ যখন তুমি মাইনাস করো তখন কিন্তু ওই যে কোণের মানটা থাকে সেই কোণের মান কিন্তু চেঞ্জ হয়ে যায়, কত হয়ে যায়, অর্থাৎ যখন যোগ করেছিল তখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী করে আলফা ছিল, আর বিয়োগ করলে কোণটা 180 মাইনাস আলফা হয়ে যায়, 180 মাইনাস আলফা হয়ে যায়। তো তুমি আসলে মূলত এরকম বসাবে বিয়োগফলের সময় যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফার জায়গায় 180 মাইনাস আলফা বসাবে, তো 180 মাইনাস আলফা বসালে এইটা চলে আসবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা, আর উপরে রুট থাকবে। এখন দেখো তো শর্ত কি বলে দেওয়া আছে, এই মান দুইটা পরস্পর সমান। তাহলে এখন তুমি সমান বসিয়ে দাও, এই যে নিচের দিকে এসে সমান বসিয়ে দাও, এই শর্তে বসিয়ে দাও, তাহলে উভয় পাশ থেকে রুট বাদ হয়ে যাবে, অর্থাৎ হাফ বাদ হয়ে যাবে। এবং এটাকে যখন তুমি সমাধান করবে শেষমেশ দেখবে cos আলফার ভ্যালু আসছে 0। এখন বলো তো cos আলফা কখন 0 হয়, যখন তাদের মধ্যবর্তী, যখন আলফার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি হয়। cos আলফা 0 মানে কি, আলফার মান হলো 90 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, আলফা হচ্ছে তাদের প্রাথমিক কোণ। প্রাথমিক কোণ বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ ধরে নিলাম একটা ভেক্টর আছে এ আর একটা আছে বি, তাদের মধ্যবর্তী প্রাথমিক কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এদের যোগফলের ভ্যালু যা আসবে, এ থেকে বি বিয়োগ করলে, এই যে যদি আমরা এ আর বি বিয়োগ করি, তাহলে তাদের যে লব্ধি আসবে তা পরস্পর সমান হবে। তাহলে এটা কি সব সময় সত্য হবে না, এটা শুধুমাত্র যখন তাদের প্রাথমিক আলফার মান 90 ডিগ্রি হবে তখনই এইটা সত্য হবে। তারপরে আসো 18 নম্বর, দেখো এটা প্রমাণের অঙ্ক। এটা জাস্ট তুমি যেটা প্রমাণ করতে বলছে লেফট সাইড নিবে এবং রাইট হ্যান্ড সাইড নিবে। দেখো প্রথমে বলেছে এ ডট বি করো, তো এ ডট বি আমরা তো জানি একটা স্কেলার রাশি, তাহলে এ ডট বি কত হবে, এ বি cos থিটা হবে, যেহেতু এখানে এ এবং বি এর কোনো রাশি দেওয়া নাই, তাহলে এ ডট বি মানে হলো এ বি cos থিটা। তুমি এটার স্কোয়ার করো, এরপরে দেখো বলছে এ ক্রস বি এর স্কোয়ার, এ ক্রস বি মানে কি, এ বি সাইন থিটা, এবং তার মডুলাস নিতে বলেছে, মডুলাস মানে ওয়ানলি, মানটাই নাও, মান বলতে কি এ বি সাইন থিটা, এটা আর নেওয়া লাগবে না। তাহলে বলো তো এ ডট বি কি ছিল, এ বি cos থিটা, এটাকে স্কোয়ার করতে বলেছে, তুমি লেফট হ্যান্ড সাইডে খেয়াল করো, এটাকে স্কোয়ার করতে বলেছে, এবং ক্রস গুণফল তার মানে হলো এ বি সাইন থিটা এর স্কোয়ার করতে বলেছে। এদিকে যোগ করলে কি হয় বলো তো, এ স্কোয়ার বি স্কোয়ার হয় না, কেন বলো তো, কারণ দেখো এই পাশে যে cos স্কোয়ার থিটা আসে, এখান থেকে যে সাইন স্কোয়ার থিটা আসে, এদের যোগফল তো 1 হয়। তাহলে উভয় পাশে কি হচ্ছে, স্কোয়ার বি স্কোয়ার থাকছে, কমন নেওয়ার পরে cos স্কোয়ার যোগ সাইন স্কোয়ার, যার উত্তর হয় 1, অর্থাৎ শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে যায়। তুমি এখানে একটু খেয়াল করলেই দেখতে পারবে, বিষয়টা খুব সহজে বুঝতে পারবে। এই যে এটা একটু লক্ষ্য করো, স্কোয়ার বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে কমন যায় কি স্কোয়ার বি স্কোয়ার, বাকি থাকে কি cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, যার উত্তর হলো 1। অর্থাৎ টোটালি অ্যান্সার আসলো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, যেটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে রয়েছে। 19 নম্বরে দেখো বলা হচ্ছে পি এবং কিউ যদি দুটি ভেক্টর হয়, তুমি ডিডিটি অফ পি ডট কিউ, অর্থাৎ তুমি প্রথমে পি এবং কিউ এর ডট গুণন করো। ডট গুণন করা নিশ্চয়ই শেখানো লাগবে না, এখানে দুটি রাশি দেওয়া আছে, রাশি থাকলে কিভাবে বের করে, আয়ের সহগ জের সহগ কে এর সহগ গুণ করে দিলে তোমার ডট গুণফল চলে আসবে। এবার এই ডট গুণফলটাকে কি করতে বলা হয়েছে, ডিডিটি অর্থাৎ অন্তরীকরণ করতে বলেছে। তাহলে দেখো তো 4t কিউবকে অন্তরীকরণ করলে কি হয় বলো তো, 4t কিউবকে অন্তরীকরণ করলে হয় টোটালি 12t স্কোয়ার। তারপরে দেখো টি স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয়, 2t, এবং লাস্টে দেখো আছে হলো মাইনাস 2t টু দি পাওয়ার 4, এটাকে অন্তরীকরণ করলে কত হয়, মাইনাসের জায়গায় থেকে যাবে 4 × 2 8t টু দি পাওয়ার 3। অন্তরীকরণ না জেনে থাকলে এটা একটু দেখে নিবে যে 4t কিউব মাইনাস টি স্কোয়ার মাইনাস 2t টু দি পাওয়ার 4 কে অন্তরীকরণ করলে কত আসে, ঠিক লাস্টে যেটা লিখলাম আমরা এইটা চলে আসবে। এবং দেখো আর একটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে প্রথমে ক্রস গুণফল করে তার অন্তরীকরণ করতে বলেছে। তাহলে তুমি ক্রস গুণফল করো, এই যে ক্রস গুণফল করলে কি হবে, নিশ্চয়ই একটা রাশি বের হবে, এই রাশিটাকে কি করতে বলেছে, অন্তরীকরণ করতে বলেছে। তাহলে অন্তরীকরণ করার জন্য তুমি চলে আসো, এই যে দেখো শেষের দিকে আমরা কি করেছি, অন্তরীকরণে বসিয়েছি। তাহলে অন্তরীকরণ করতেছি কাকে, শুধুমাত্র টি যুক্ত যে রাশিটা আছে সেটা। তাহলে এখানে দেখো T4, তাহলে T4 কে অন্তরীকরণ করলে কত হবে, 4t টু দি পাওয়ার 3,
তারপরে দেখো 2t স্কোয়ার, 2t স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয় 4t, এই যে 4t। তারপরে দেখো প্রত্যেকটা অংশ তুমি এভাবে মিলাও, অর্থাৎ জাস্ট টি যেখানে যেখানে আছে শুধু সেই অংশটুকু অন্তরীকরণ হবে এবং বাকিগুলা কিন্তু বসে যাবে। অর্থাৎ দেখো শেষমেশ একটা ভেক্টর রাশি আকারেই প্রকাশিত থাকলো। তাহলে এটাই হবে তোমার উত্তর। এরপরে আসো দেখো 20 নাম্বার। 20 নাম্বার বলা হচ্ছে যে একটি কণার উপরে এফ বল ক্রিয়া করছে এবং সরণ হচ্ছে ডি। তার মানে দেখো এফ হচ্ছে একটা রাশি এবং সরণ হচ্ছে রাশি। তাহলে এখন তুমি কাজের মান কিভাবে বের করবে? বল ইন্টু সরণ, অর্থাৎ বল এবং সরণের ডট গুণফল করো, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি জাস্ট কি করবে, এই যে এফ আছে এই এফ এর সাথে এই এফ এর সাথে এই যে ডি আছে এদেরকে কি করবে, ডট গুণফল করবে। অর্থাৎ আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ এবং কে এর সাথে কে গুণ করে দিবে, তাহলে কিন্তু উত্তর চলে আসবে। এখন দেখো এখানে বলেছে যে প্রথমে একটা কথা দেখো লেখা আছে যে ডিওয়াই এর মান কত হলে সম্পাদিত কাজের মান শূন্য হবে। অর্থাৎ প্রথম অংশ তুমি হচ্ছে জাস্ট ডট গুণফল করো, করলে যেটা বের হবে সেটাকে এভাবে রেখে দাও, অর্থাৎ ডট গুণফল করলে যেটা আসবে সেটাকে রাখো, এটাই হচ্ছে কাজের মান। এখন বলছে ডিওয়াই এর মান কত হলে কাজের মান শূন্য হবে, অর্থাৎ কাজটাকে তুমি সমান সমান শূন্য লিখো, লিখলে দেখো এখান থেকে ডিওয়াই এর একটা মান চলে আসবে, সেটা শূন্য আসতেছে। তার মানে যদি কাজের মান শূন্য হতে হয় তাহলে ডিওয়াই এর মানও শূন্য হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা ক্যালকুলাসের কিছু অঙ্ক দেখি। 21 নম্বরে যেটা আছে সেটা হলো ভেক্টর ক্যালকুলাসের অঙ্ক। দেখো এখানে ফাই দেওয়া আছে। ফাই কি? ফাই হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র যেখানে কোনো আইজেকে থাকবে না। এবং এরপরে দেখো বলছে যে তুমি একটা নির্দিষ্ট বিন্দু মানে হলো 2 -2 -1 বিন্দুতে ডেল বা ন্যাবলা ফাই, দেখো মাঝখানে ডট এবং ক্রস কিছুই নাই, তার মানে কি স্বাভাবিক গুণ অর্থাৎ গ্রেডিয়েন্ট। মানে গ্রেডিয়েন্ট কিভাবে করতে হয় নিশ্চয়ই জানা আছে। প্রথমে তুমি এই ডেল দ্বারা কি বোঝাচ্ছে সেটাকে লিখলে এবং তার পাশে যে ফাইটা আছে সেটাকে লিখলে। এরপরে কি করলে, এই ফাইকে দিয়ে প্রত্যেকটা অংশে গুণ করলে, প্রথম রাশিটার প্রত্যেকটা অংশে গুণ করলে। অর্থাৎ তুমি একটু নিচের লাইন খেয়াল করো, দেখো এখানে ফাইকে দিয়ে প্রত্যেকটা অংশ গুণ দেওয়া আছে, এই যে ফাইকে দিয়ে প্রত্যেকটা অংশে গুণ করা হচ্ছে। তাহলে দেখো তো 2xz4 প্রথমে আছে ডিডি, যে লাইনটাতে দেখাচ্ছি দেখো এই যে এই লাইনে দেখো আছে হলো ডিডি এক্স অফ, অর্থাৎ এটা সরাসরি ডি পড়ে না, ডেল ডেল এক্স পড়ে। তাহলে দেখো ডেল ডেল এক্স অফ 2x(z⁴ - x² y ব্র্যাকেট ক্লোজ আই, এবং এরপরে বাকিটুকু আছে। তো আমি প্রথমটুকু বুঝিয়ে দিই, দেখো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ মানে হচ্ছে শুধু এক্স কে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো 2xz4 এক্স কে অন্তরীকরণ করলে 1 হয়, সুতরাং শুধু থাকে 2z4, যেটা দেখো পরবর্তী লাইনে লেখা হয়েছে। এবং তারপরে খেয়াল করো x² y, তাহলে এখানে অন্তরীকরণ করলে x² কে অন্তরীকরণ করলে 2x আসে এবং y তার জায়গা মতো বসে যায়, অর্থাৎ 2xy তার জায়গা মতো যেভাবে ছিল সেভাবে বসে গেল। এইভাবে প্রত্যেকটা অংশ অন্তরীকরণ করতে হবে। এইভাবে অন্তরীকরণ করলে দেখো শেষে একটা রাশি বের হবে। এইটাই কি উত্তর হবে? না, কেন বলো তো? কারণ এখানে একটা বিন্দু বলে দেওয়া আছে, অর্থাৎ x এর মান 2, y এর মান -2 এবং z এর মান -1 বসাবে। তাহলে শেষ লাইনে আসলে আমরা মানটান বসানোর পরে দেখো কি পেলাম, এরকম 10i - 4j - 16k, এই যে যেটা পেলাম লাস্টে এইটাই হচ্ছে 2, -2, -1 বিন্দুতে ওই যে ফাইটা ছিল স্কেলার রাশি তার গ্রেডিয়েন্ট। অর্থাৎ আমরা জানি গ্রেডিয়েন্ট করলে কি হয়ে যায়, সেটা একটা ভেক্টর হয়ে যায়। এবং দেখো তোমার কিন্তু শুধু রাশিটা বের করতে বলে নাই, মান বের করতে বলেছে। মান মানে কি, রুট করে দাও, √10² + 4² + 16² করলে মান চলে আসলো। 22 নম্বরে দেখো একই অঙ্ক, জাস্ট একটা ভেক্টর রাশি দেওয়া আছে, ওই ভেক্টর রাশিটাকে ডট চিহ্ন মানে ডাইভারজেন্স বোঝাচ্ছে এবং ক্রস চিহ্ন মানে কার্ল বোঝাচ্ছে। তার মানে দেখো ডাইভারজেন্স কিভাবে করতে হয়, জাস্ট তুমি ডেল বলতে কি বুঝতা সেই ডেলটাকে লিখো আগে। ডেল বলতে আমরা কি বুঝি, এই যে ডেল 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 এক্স অফ আই, অর্থাৎ ন্যাবলা বা ডেল যেটা আছে, তাহলে ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে। এটা কিন্তু ডেল বা ন্যাবলার মান আমরা বুঝি, ভেক্টরীয় অপারেটর। এখন এইটাকে লিখো, পাশে ডট লিখো কাকে, এই যে এ যে ভেক্টরটা আছে। তাহলে ডট গুণনের নিয়ম কি, আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ এবং কে এর সহগের সাথে কে এর সহগ গুণ।
তাহলে দেখো এখানে যে যে লাইনটা বের হলো গুণ করার পরে এটাকে কি করতে হচ্ছে, অন্তরীকরণ করতে হচ্ছে। তাহলে এখানে যে প্রথম অংশটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে x কে অন্তরীকরণ করলে 1 হয়, 3yz থেকে যায়। পরেরটা y সাপেক্ষে অন্তরীকরণ করলে 2y আসে, আর 2x যেটা আছে সেটা এই জায়গায় বসে যায়, অর্থাৎ 4xy হয়। এইভাবে তুমি প্রত্যেকটাকে অন্তরীকরণ করে যে লাস্টের লাইনটা বের হচ্ছে সেটা আমি দেখিয়ে দিই। এই যে এই অংশটা বের হচ্ছে, তাহলে এইটা হলো ডাইভারজেন্স। এখন দেখো কার্ল করতে হবে। কার্ল মানে ক্রস গুণন যেভাবে করতে হয় সেভাবে করো। জাস্ট দেখো নিয়মটা, এই যে আমরা আই জে কে বসিয়েছি প্রথম লাইনে আই জে কে বসিয়েছি, পরের লাইনে কি করেছি, ওই যে ডেল বা ন্যাবলার যে আয়ের সহগ জের সহগ কে সহগ বসিয়েছি, এবং শেষে যে আমরা এ যে ভেক্টরটা ছিল তার আয়ের সহগ জের সহগ এবং কে সহগ বসিয়েছি। এরপরে আমরা নির্ণায়কের পদ্ধতিতে কি করেছি, নির্ণায়ক যেভাবে সমাধান করতে হয় সেই পদ্ধতির সাহায্যে আমরা হচ্ছে ক্রস গুণফলটা বের করেছি। তাহলে দেখো এটাই কি উত্তর? না। কেন বলো তো? কারণ আমাকে কিন্তু পরবর্তীতে একটা নির্দিষ্ট বিন্দুতে বের করতে বলেছে। তো ক এর জন্য এই পর্যন্তই শেষ, ডাইভারজেন্স এবং কার্ল করতে বলেছে, এখানে কোনো মান বের করতে বলে নাই, কোনো বিন্দু বলে দেয় নাই, ঠিক আছে। কিন্তু দেখো ক্ষয়ের জন্য কিন্তু একটা বিন্দু বলে দিছে, তাহলে তুমি কি করবে, জাস্ট ওই বিন্দুটা কোথায় বসাবে, ডাইভারজেন্সের করার পরে যে রাশিটা বের হয়েছিল সেই জায়গায় বিন্দুটা বসিয়ে দাও, তাহলেই উত্তর হয়ে যাচ্ছে। এবং যখন কার্লের ক্ষেত্রে বলবে সেক্ষেত্রেও তুমি ওই বিন্দুটা বসিয়ে দাও, তাহলে তোমার কার্লের উত্তরটা এসে যাবে। এখন দেখো কার্ল কিন্তু শুধুমাত্র কার্ল বলে নয়, কার্লের আবার মানও বলছে। তার মানে কি, কার্ল যখন তুমি মানটা বসালে এক্স ওয়াই জেড এর মান, তখন দেখো কি হলো, একটা রাশি বের হলো, অর্থাৎ কার্ল চলে আসলো। এবার এটাকে রুট করে তুমি মানটা বের করে নাও। অর্থাৎ মান চাইলে কি করবে, মান চাইলে তো রুট করতেই হবে, আর যদি মান না চায় তাহলে রুট না করে যে অবস্থায় আসে সে পর্যন্তই রাখবে। তারপরে দেখো 23 নম্বরে বলছে কি, আর হলো একটা অবস্থান ভেক্টর, বা সরাসরি শুধু ভেক্টরই বুঝো, তাহলে বলছে ন্যাবলা ডট আর, অর্থাৎ ডাইভারজেন্স করতে বলেছে। তাহলে ডাইভারজেন্স মানে কি, জাস্ট ডট গুণ যেভাবে করতাম, আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, এভাবে তুমি গুণটন করার পরে শেষে দেখো একটা ভ্যালু পেয়েছো 4। তো যা আসছে সেটাকেই তুমি লিখো, 4ই হচ্ছে এখানে অ্যান্সার। আমরা তো জানি ডাইভারজেন্স মানে ডট গুণনের মতো স্কেলার রাশি হয়ে যায়। এরপরে দেখো 24 নম্বরে কি বলেছে, একটি ভেক্টর রাশি দেওয়া আছে এবং বলছে দেখাও যে সলিনয়েডাল। সলিনয়েডাল কিভাবে দেখাতে হয় বলো তো, ডাইভারজেন্স করলে 0 আসে। তো দেখো এটা ডাইভারজেন্স করার পরে তুমি তোমার খাতায় বসাও, দেখো ডাইভারজেন্স করো, অন্তরীকরণের সূত্রটা বসাও, তারপরে দেখো 0 আসছে। তো ডাইভারজেন্স 0 আসলে সেটাকে কিন্তু আমরা সলিনয়েডাল বলতেই পারি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই গাণিতিক সমস্যার সমাধান করছি। নেক্সট দিন অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা যত ধরনের সৃজনশীল ক্যাটাগরি আছে বই অথবা টেস্ট পেপারের বিভিন্ন সালের বোর্ড কোশ্চেন সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।